আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তীতে যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। হেডলাইনে দেখেছেন এবং আপনার ব্যানারে দেখেছেন যে আমি বলেছি যে 42টা মাদ্রাসার ব্যাপারে আপনার জঙ্গি সম্পৃক্ততার একটা গোপন নথি সরকারের, যেটা আমাদের হাতে এসে পৌঁছেছে। তবে এই গোপন নথিটার ব্যাপারে আমার কাছে এই মুহূর্তে যেই মাদ্রাসাগুলোর নাম আছে তার মধ্যে আমার মনে হয় 16টা বা 17টা মাদ্রাসার নাম আমার কাছে আছে। তবে সেই নথিতে, যে গোপন নথি যেটা, সেই নথিতে বলা হয়েছে যে এই মাদ্রাসাগুলোর বিভিন্নটা শাখা আছে, ওগুলো এখানে জড়িত, যার কারণে নাকি নাম হয়েছে 42টা। এবং বাংলাদেশের কোন একটা বৃহৎ দল সরকারের কাছে এই সমস্ত মাদ্রাসাগুলার মধ্যে নাকি টনকে টন অস্ত্র আছে, যে সমস্ত অস্ত্র উদ্ধার এবং এই জঙ্গিদেরকে ধরে আগে গ্রেপ্তার করার দাবি জানিয়েছে, অস্ত্র উদ্ধারের দাবি জানিয়েছে এবং এই জঙ্গি কার্যক্রম বা জঙ্গি পৃষ্ঠপোষকতা বন্ধ করার জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছে। তাও বলেছে হতে হবে। এবং সেই নথিতে আপনার মন্ত্রণালয়ের যেসব সিল সপ্পর আছে বা আছে, তাতে বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছে। এবং এই নথিটা এই বড় দলটি সরকারের কাছে দেওয়ার আগে নাকি পৃথিবীর বিভিন্ন দেশের এম্বাসি যেগুলো বাংলাদেশে আছে সেইখানেও পাঠিয়েছে। তো চলুন আজকে একটু জানি কোন কোন মাদ্রাসাগুলোর নাম বলছে এবং কেন এটা বলা হয়েছে সেটা পরে বলো। তো মাদ্রাসাগুলোর নাম এবং কোথায় কি সেটা একটু আপনাদেরকে জানাই। না, প্রথমে 1 নম্বরে আছে চট্টগ্রাম বিভাগের দারুল উলুম মঈনুল ইসলাম, হাটহাজারী, চট্টগ্রাম। এটা নাকি 1996 সালে প্রতিষ্ঠিত দেশের সর্ববৃহৎ মাদ্রাসা বলে আমরা সকলে জানি, যদি আমার চিটং শহরের। এরপর আছে আল জামিয়া আল ইসলামিয়া, পটিয়া, চট্টগ্রাম। এখানে ইসলামী শিক্ষা দেওয়া হয়। এবং এই মাদ্রাসাটার ব্যাপারে যা বলা হয়েছে, এই মাদ্রাসাটার ভেতর থেকে নাকি সুড়ঙ্গ আছে, যেই সুড়ঙ্গ লুক লাইক হামাসের সুড়ঙ্গ। মানে আপনার প্যালেস্টাইনে হামাসের যে ধরনের সুড়ঙ্গ করে রেখেছে, এই পটিয়ার এই মাদ্রাসার ভেতর থেকে নাকি সুড়ঙ্গগুলো বের হয়ে কোনোগুলো মেইন রোড বের হয়ে গ্রামের ভেতর দিয়ে বের হওয়ার রাস্তা আছে, কোনো দোকান, কোনো বাড়ির ভেতর দিয়ে নাকি বের হওয়ার রাস্তা আছে। এগুলো কিন্তু আমার কথা নয়, গোয়েন্দা রিপোর্টের যে ইয়েটা, সেই জিনিসগুলোই আপনাদেরকে আমি এই মুহূর্তে বলার চেষ্টা করছি। এবং আরেকটা হচ্ছে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, এটা নাকি জামাত পরিচালিত এবং এটা নাকি ঢাকাতেও আছে। এই দুইটা, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা ঢাকা এবং চট্টগ্রাম আছে, আর কোথায় কোথায় আছে আমি জানি না, যতটুকু ওখানে লেখা কোট করা আছে। এরপরে আছে জামিতুল উলুম ইসলামিয়া মাদ্রাসা, লালখান বাজার, চট্টগ্রাম, মুফতি ইজাহারুল ইসলামের মাদ্রাসা। এইটা এখন চালাচ্ছে হচ্ছে যে ওনারই ছেলে মুফতি হারুন ইজাহার, এবং উনি হরকতুল জিহাদের নেতা এবং উনি আফগান ফেরত যোদ্ধা। এরপর আছে জামিয়া ইসলামী দারুল উলুম, যেটাকে আপনার যাত্রাবাড়ি মাদ্রাসা নামে পরিচিত, ঢাকার অন্যতম পরিচিত মাদ্রাসা যাত্রাবাড়ি মাদ্রাসা। এবং যে যাত্রাবাড়ি মাদ্রাসার ছাত্ররাই আপনার ওই যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচে পুলিশ হত্যা করেছিল, যাত্রাবাড়ি থানা জ্বালিয়েছিল, সেখানে পুলিশ মেরেছিল। এবং সবচেয়ে বড় কথা যে আপনার সচিবালয়ে যেদিন আগুন লাগে, সেখানে যে 2জন ছেলে ধরা খায়, সেই 2জনেই যাত্রাবাড়ি মাদ্রাসার পড়ুয়া ছেলে বলে এখানে উল্লেখ, এই রিপোর্টে উল্লেখ। এরপর আছে ইসলামিক রিসার্চ বসুন্ধরা সেন্টার, বাংলাদেশ। এরপর আছে শাইখ জাকারিয়া খিলখ্যাত, ঢাকা, ইসলামিক রিসার্চ সেন্টার। এরপর আছে মার্কাজুল দাওয়াত আল ইসলামিয়া, মার্কাজুল দাওয়াত আল ইসলামিয়া, এটা হচ্ছে আমাদের মুফতি 501 খ্যাত মোমিনুল হকের মাদ্রাসা। এরপরে আছে জামিয়া মাদানিয়া বাড়িধারা, এটা জামাতের মাদ্রাসা। জামিয়া সাহবানিয়া দারুল উলুম, এটাও জামাতের। জামিয়া কুরআনিয়া আরবিয়া, এটাও জামাতের। জামিয়া ইকরা বাংলাদেশ, এটাও জামাতের। জামিয়া ইসলামপুর ঢাকা, এটাও নাকি জামাতের। এরপর আছে জামিয়া ইসলামিয়া আরবিয়া দারুল উলুম, এটা নাকি হাটহাজারী মাদ্রাসার একটা অংশ এখানে আছে। এবং জামিয়া এজাজিয়া দারুল উলুম মাদ্রাসা। এর মধ্যে কিছু কিছু মাদ্রাসাকে দেখানো হচ্ছে যখন যেটা
পাকিস্তানের জঙ্গি সংগঠন টিডিটি সাথে জড়িত, হরকাতুল জিহাদের সাথে জড়িত, বিভিন্ন এগুলো লেখা আছে ছোট ছোট করে। আপনার ওই হরকতুল জিয়াদ কোড নেম দিছে HU, হরকতুল জিয়াদ SJU, হরকতুল জিয়াদ এভাবে দিয়েছে। এবং সবচেয়ে বড় কথা, যেখানে একটা বড় খুব ইন্ডিকেট করে লেখা আছে বড়, সেইটা হচ্ছে যে বাইতুস শরফ মাদ্রাসা, যেটা আমরা যারা চিটংয়ে আছি তারা জানি যে চট্টগ্রামের বাইতুস শরফ মাদ্রাসা, ওটার এটা রাবেতা আল ইসলামের ফাইন্ডিংসে চলে। এবং আমরা দেখেছি যে ছোট থেকে দেখেছি চট্টগ্রামের যে কোনো একটা দোকান উদ্বোধন হতে হলো বাইতুল শরফের জব্বার সাহেব হুজুর উনি নিজেই যে করতেন। এবং এটার নাকি কক্সবাজার রাঙামাটিতে বিভিন্ন শাখা প্রশাখা আছে। এবং আমাদের এই বাইতুল শরফ মাদ্রাসার আব্দুল জব্বার সাহেবের 2 ছেলে আফগান যুদ্ধে শহীদ হয়েছিলেন। এবং এই মাদ্রাসাতে নাকি যার রিক্রুট হয় তার অধিকাংশই জঙ্গি সম্পৃক্ততায়। এবং কক্সবাজার পটিয়াতে যেসব মাদ্রাসাগুলো আছে সবগুলো নাকি এখন রোহিঙ্গারা সবচেয়ে বেশি পড়ালেখা করে এবং এরাই সবচেয়ে বেশি জঙ্গি সম্পৃক্ততায়। এবং যেই দল, বাংলাদেশের যেই দলটি এই লিস্টটি 42টা মাদ্রাসার মধ্যে, আমি মাত্র 16টা না 17টা বলতে পেরেছি, আমি জানি না, আমার কাছে যতটুকু পেয়েছি আমি অর্ধেক, যে এই মাদ্রাসাগুলোর ভেতরে নাকি আপনার টোটাল সেনাবাহিনীকে ঠেকিয়ে দেওয়ার মতন, মানে 24 ঘন্টা সেনাবাহিনীকে ঠেকিয়ে দিতে পারবে আপনার ভূমি যুদ্ধে, আকাশপথে নৌপথে নয়, ভূমি যুদ্ধে, মানে সম্মুখ যুদ্ধে 24 ঘন্টা ঠেকিয়ে রাখতে পারবে। এই মাদ্রাসাগুলোর মধ্যে এই পরিমাণ অস্ত্র নাকি মজুদ আছে। এবং আপনারা জানেন যে 9,000 যে জঙ্গি, এইখানে লেখায় রিপোর্টে 9,000 লোক যেগুলোকে আপনার ট্রেনিং দেওয়ার কথা আমাদের সজীব ভুইয়া বলেছিলেন, তা নাকি এই মাদ্রাসাগুলো থেকে রিক্রুট করা। এবং সার্জিস, হাসনা, তারপরে পাটোয়ারি থেকে শুরু করে যেই সমস্ত লোকগুলো আপনার এই জুলাই আন্দোলনে ছিলেন বা এখনো যারা মাঠে ময়দানে জোর গলায় কথা বলছেন, এরা সবাই নাকি এই মাদ্রাসাগুলোর থেকেই তাদের জীবন শুরু করেছিলেন। এখন আপনারা কেউ আমাকে এটা বললেন না যে এই মাদ্রাসার নাম এটা কে বা কারা, না, ওইটার নাম বলা হয়নি, শুধু ওখানে বলা হয়েছে যে একটি দল চেয়েছে নির্বাচনের আগে এইখান থেকে আগে এই জঙ্গিদের নির্মূল করতে হবে, এই জঙ্গিরাই হয়তো দখল করতে পারে, জ্বালাও পোড়াও করতে পারে, বিভিন্ন সমস্যা তৈরি করতে পারে। এই শিবির কর্মী বলছে, বা এই মাদ্রাসাগুলোর নাম গোয়েন্দা সংস্থা NSI DGFI এর হাতে আছে এই ফাইল কে বা কাহারা তৈরি করেছে এটা আপনাদের বুঝার বিষয়, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আবার এই ফাইলগুলো অলরেডি বিভিন্ন এম্বাসিতে আছে, আমেরিকান এম্বাসি, ইউরোপিয়ান এম্বাসি, সব বিভিন্ন জায়গায়। এবং এই মাদ্রাসাগুলোর মধ্য থেকেই নাকি কিছু কিছু লোকের নাম আছে, শিক্ষকদের নাম আছে যারা দিল্লি ব্লাস্টেও জড়িত, বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত বলে এটা একটা গোয়েন্দা তদন্ত রিপোর্ট আমার হাতে দেখতে পাচ্ছেন। যতগুলো কাগজ, এগুলো সবগুলো এই গোয়েন্দা তদন্ত রিপোর্টেরই কাগজ, যেগুলো আমার কাছে এসেছে ফটোকপি আপনাদেরকে বললাম। বাকি এখন দেখেন যে কে বা কাহারা এটা বলেছে। এবং এদের সকলের সাথে জঙ্গি সম্পৃক্ত আছে, যেটা আমরাও বুঝি, আমরাও জানি যে এখানে সব আফগান যোদ্ধা, আফগান ফেরত যোদ্ধা, হরকতুল জিহাদ, মুজাহিদুল ইসলাম, আরো কত কিছু আছে, এগুলো সবই এই মাদ্রাসাগুলোতে। আপনি যে কথাটা বললেন যে আমাদের প্রতিমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন ভারতের চিঠি দিয়েছে এবং এটা প্রভাব ফেলবে, কিছু নিয়ম কানুন আছে। ভারতে পুশি চেষ্টা বিশেষত প্রতিহত করেছে, নিয়ম না মেনে পুশিনের চেষ্টা গ্রহণযোগ্য নয়, পুশিন বন্ধে ভারতের একটি চিঠি দেওয়া হয়েছে ভারতকে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী এটা বলেছেন। এর মধ্যে বাটপাড়িটা আপনাদের ধরাই দেয় আগে। প্রথমত ভারত বাংলাদেশকে এই ব্যাপারে অনেকবার চিঠি দিয়েছে, তারা কোনো উত্তর দেয় নাই, এটা ঠাড়া ভরা মিথ্যা কথা, নাম্বার 1। নাম্বার 2, এখন মনে পড়লো যেটা 2 দেশের সম্পর্কের প্রভাব ফেলবে নেতিবাচক। তো যখন আপনি ভারতের 7 সিস্টার দখল করতে চান তখন সেটা প্রভাব ফেলবে না? যখন আপনি কলকাতা 4 দিনে দখল করতে চান সেটা প্রভাব ফেলে না কূটনৈতিক সম্পর্কের মধ্যে? এই প্রশ্নটা আপনার মাধ্যমে জনগণের কাছে রাখলাম। যারা ঘাওরামি করবে বা যুক্তিতর্কের ধার ধারবে না তাদের কথা আলাদা।
যেই দেশে প্রতিদিন বলা হচ্ছে দিল্লি দখল করবে, নরেন্দ্র মোদীকে মেরে ফেলবে, শুভেন্দু অধিকারকে কেটে ফেলবে, অমিত শাহকে ধরে আনবে, বাংলাদেশ দখল করবে, প্রতিদিন বলা হচ্ছে, তখন বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের অবনতি ঘটবে না? তখন আমাদের স্বরাষ্ট্র কি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সেটা মনে থাকে না? তারা কি এই ব্যাপারে কোনো বিবৃতি দিয়েছেন? এই যে বাংলাদেশে প্রতিদিন লিল্লাখররা যে ভারত দখল করতে চায়, ভারতের চাল খেয়ে, ভারতের ডাল খেয়ে, ভারতের ডিজেল এনে ভারতকে দখল করতে চায়, এই কথাগুলো যখন বলে, তখন আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কোথায় থাকেন? তার কানে কি তুলো দিয়ে রেখেছেন? দ্বিতীয়, আমরা দেখলাম আর একটা জিনিস, যে যৌথভাবে বাংলাদেশ এবং বাংলাদেশের বিজিবি এবং জনগণ মিলে যৌথভাবে সীমান্ত পাহারা দিচ্ছে, খুব ভালো কথা, বিরাট দেশপ্রেম। এরকম দেশপ্রেমিক জনগণ পৃথিবীতে কোথাও খুঁজে পাবো না আমরা। কারণ বাংলাদেশের বিজেপিরা হয়ে গেছে দামরা, তাই বাংলাদেশের জনগণকে পাহারা দেয়। পৃথিবীর কোন দেশে সীমান্ত জনগণকে পাহারা দেয়? একমাত্র বাংলাদেশের বিজেপিরা যখন দামরা হয় তখনই সম্ভব, এর আগে না। নাম্বার 3, তিনি বলতেছেন যে এটা নাকি পুশিন নাকি বেআইনি। তাহলে 12 থেকে 13 লক্ষ রোহিঙ্গা যখন ঢুকাই দিছে, তখন এই বিএনপির নেতারা কোথায় ছিল? এই সেই বিএনপির নেতা না যারা এখন মন্ত্রী, এমপি, প্রতিমন্ত্রী হয়েছে? এই সেই তারাই না যারা রোহিঙ্গার জন্য বার্মাতে লং মার্চ করেছিল? তারাই তো নাকি? সেটা দেশের সাথে সম্পর্ক নষ্ট হয় না প্রতিবেশী দেশের সাথে? নাকি বার্মা চৌথ আসমানে আমাদের প্রতিবেশী দেশ নয়? ভারতের বেলায় আসলেই কেবল মনে হয় যে এখানে ভদ্রতা বজায় রাখা উচিত, আর কারো বেলায় মনে হয় না। বার্মার বেলা মনে পড়ে না। কারণ কি? 26 লক্ষ ভারতীয়র মতো ঠাড়া বড়া মিথ্যা কথা যখন বললো বাংলাদেশে আছে, তখন মনে পড়েছিল না ভারতের সাথে সম্পর্ক নষ্ট হবে? এই যে কর্নেলেরা, রিটায়ার্ড কর্নেল, মেজর, যারা উষ্টা খাইতে রাস্তাতে হাইটে যেতে উষ্টা খায়, এমনকি এই দেশের হাঁপানি রোগীরা, রিক্সাওয়ালা, লিল্লাখোর, মৌলবীরা বলতেছে ভারত দখল করবে, মোদীকে মেরে ফেলবে, নরেন্দ্র মোদীকে মেরে ফেলবে, অমিত শাহকে মেরে ফেলবে, শুভেন্দুকে মেরে ফেলবে। তখন মনে থাকে না যে বাংলাদেশের সাথে সম্পর্ক নষ্ট হবে? যখন সারাদিন স্লোগান দেয় ঢাকা না দিল্লি, দিল্লি না ঢাকা, লাহোর লাহোর, তখন মনে থাকে না? তখন এখনই মনে হয়। ঘটনাটা কি? মানে এই দেশের মুসলমান, এই দেশের বিএনপি, এই দেশের জামাত, এই দেশের হেফাজত, সব দেখি জামালপুরা পাগলা। ডিমের হালি 5টায় কিনে 3টায় বিক্রি করে, কাউকে দেখলাম না 3টায় কিনে 5টা বিক্রি করতে। আপনার দেশের নাগরিক ভারতে বসবাস করতেছে, এটা প্রমাণিত। সংখ্যা নিয়ে বিতর্ক থাকতে পারে, 1000, 1 লাখ, 1 কোটি, 1.5 কোটি, 1.5 বিতর্ক থাকতে পারে। ধরে নিলাম একজন আছে, আপনার দেশের একজন অবৈধ নাগরিক আছে, সেটা তাদেরকে পাঠিয়ে দিবে। আপনার নিতে এত দাঁতে ব্যথা কেন, চোখে ব্যথা কেন, মুখে ব্যথা কেন? আপনি 12 লক্ষ রোহিঙ্গাকে, 13 লক্ষ রোহিঙ্গাকে নিয়ে আসছেন, বার্মাকে কয়টা চিঠি দিয়েছেন ফেরত নিতে? এই যে সন্ত্রাসী আরাকান আর্মিরা যখন বাংলাদেশে ঢুকে যায়, তখন আপনার এই চিঠিপত্র কোথায় থাকে? যখন বাংলাদেশের শত শত জেলেদের ধরে নিয়ে যায় এবং মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে আনেন আরাকান আর্মির কাছ থেকে, সন্ত্রাসীদের কাছ থেকে, যখন তারা আর্মস নিয়ে এসে বাংলাদেশে নাচে, কুদে, গান গায়, হাগে, মুতে, তখন আপনার সেই প্রতিবেশীর সাথে সম্পর্কের কথা কোথায় থাকে? নাকি সকল জজবা, ইসলামের জজবা, মুসলমানের জজবা, দেশাত্মবোধের জজবা, জাতীয়তা বোধের জজবা কেবল বার্মার বেলায়, ইসরায়েলের বেলায় আর ভারতের বেলায় কোথাও আসে না? না, বার্মার বেলায় আসে না। আপনি বার্মাকে কয়টা চিঠি দিয়েছেন রোহিঙ্গা নিতে? বরং এই সরকারের আমলেও লাখো রোহিঙ্গা ঢুকেছে, প্রবেশ করেছে, আর প্রতি বছর গিদরের মতো তো জন্ম দিতেছে ক্যাত ক্যাত করে, তা তো হিসাবই নেই। তখন ওগুলোর কথা মনে থাকে না, শুধু ভারতের বেলায়। কারণ 1 কোটি 1.5 কোটি বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান মচমচায়া ভারতের ভিতরে খাইতেছে, পড়তেছে, হাঁকতেছে, মুততেছে, বাচ্চা পয়দা করতেছে, ওইখান থেকে প্রতিদিন 500 কোটি টাকা পাঠাইতেছে বাংলাদেশে। খুব মজা লাগে। যদি এইখান থেকে যাইতো না, তাইলে বুঝতেন এদের সাথে কি আচরণটা করতো। এই পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের মুসলমান, বাংলাদেশের বিরোধী দল জামাত, হেফাজত সহ আমার ভাবির পোলারা, এগুলো পাক্কা বাটপার, মুনাফেক, হিপোক্রেট, ভণ্ড।
তাই রোহিঙ্গাদের পাসপোর্ট দিলেন আপনি, তখন শামা ওবায়েদ কোথায় ছিলেন? নাটোরের বনলতা সেন, বাংলাদেশের মুসলমানগণ তখন কোথায় ছিলেন? যখন রোহিঙ্গাদের 70,000 থেকে 1,00,000 পাসপোর্ট দেওয়া হলো, আপনারা তখন কোথায় ছিলেন? আমাদের একটু বলে যাবেন। আর নিজের দেশের নাগরিককে আপনি আনতে চাচ্ছেন না। রাষ্ট্রের জনগণের সাথে প্রতারণা। আপনি কেন আপনার দেশের জনগণ কেন এই সমস্ত 7, 5, 14 বাদ দিলাম 2, তারপরে 12 দিলেন, এইগুলো বুঝ কেন দেন? মানুষ এগুলো বোঝে না, পৃথিবী এগুলো বোঝে না। আমি এই জন্য বারবার বলি, আমাদের বাপ দাদা 14 গোষ্ঠীর কপাল ভালো যে ভারতের মতো নিরীহ একটি প্রতিবেশী রাষ্ট্র আমরা পেয়েছিলাম। নইলে ওই মুর্শিদাবাদের বাবরের রুহানি আওলাদ হুমায়ুন কবির, যিনি তৃণমূল থেকে কংগ্রেস, কংগ্রেস থেকে তৃণমূল, তারপরে কি আমজনতা নামে বোধহয় একটা পার্টি করেছে সম্ভবত, তার ভাষায় যদি বলি সেটা ভাঙ্গা মায়ের দিত। যদি ভারতটা আফগানিস্তানের মতো, যদি ভারতটা পাকিস্তানের মতো, তাহলে বাংলাদেশের জনগণকে সেটা ভাঙ্গা মায়ের দিত। আপনি একবার বিবেচনা করেন যে 1 কোটি ভারতীয় বাংলাদেশে আছে, 1 কোটি হিন্দু ভারতে অনুপ্রবেশকারী বাংলাদেশে, আপনি কি করতেন? চিঠি চালাচালি, নীতি নৈতিকতার আলাপ করতেন? আপনি তো সবগুলোকে পিটিয়ে দেশ ছাড়া করতেন, এদের ধর্ষণ করাইতেন, এদের মেরে ফেলতেন, এদের কিডনি গুর্দা সব বিক্রি করতেন, আর না হয় কনভার্ট করাতেন, বাধ্য করতেন হিন্দু থেকে মুসলমান হতে। এগুলো আমরা জানি। মানে এখন 1 কোটি লোক ওইখানে বসে বসে খাচ্ছে, এগুলো আমি বহুবার বলেছি, আপনারা বিশ্বাস করেন নাই। এখন তো আমার কথা সত্য হচ্ছে। এগুলো খোদ ভারতীয়রাই আমার কথা বিশ্বাস করে নাই, এখন তো প্রমাণ হচ্ছে। আপনি সারাদিন স্লোগান দেন দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। ভারতীয়রা হিন্দু, তারা উঠে গরুর মুত খায়, রাস্তাঘাটে হাগে মুতে গড়াগড়ি যায়, একটা ডিম ভেঙে 5 জনে খায়। সেই দেশে আপনারা কেন 1 কোটি মানুষ সেইখানে দিন মজুরি করতে যান? সেইখানে কেন 1 কোটি মানুষ আপনারা কেন সেইখানে আপনারা কাজের বুয়া হিসেবে যান? লজ্জা করে না? ভারত সভ্য দেশ বলে বলেছে যে তারা কোনো মামলা করবে না, এদের নিয়ে যান, যেতে দেন। যখন আমেরিকা পায়ের শিকল পরিয়ে, বিমানে চড়িয়ে, ঘাড় ধরে ঘুরিয়ে বাংলাদেশের শাহজালাল বিমানবন্দরে পাঠাইলো বাংলাদেশের জনগণ, বাংলাদেশের নাগরিকদের, তখন ইউনূস কোথায় ছিলেন? নাটোরে বনলতা সেন। তখন মনে পড়ে নাই আমেরিকাকে একটা চিঠি দিতেন? এটা তো কি নিয়ম, শিকল পরিয়ে আপনি পাঠালেন? মাটি নরম পেলেই বিলাই হাগে, আমাদের জামালপুরের ভাষায় একটা কথা বলে, অথবা বলে মাটি নরম পাইলেই বিড়ালে খামসা। তো ভারতের শাসকরা একটু নরম মাটির, তাই এই চুলকানিটা দিচ্ছেন। ভারতের শাসকেরা যদি আফগানিস্তানের মতো অ্যাগ্রেসিভ হতো, পাকিস্তানের মতো বর্বর হায়না হতো, ইরানের মতো পিশাচ হতো, তাহলে আপনি এই কথা বলতে পারতেন না। আপনার নাগরিক পাকিস্তান থেকে যখন পাকিস্তানিদের ঘেঁটি ধরে বিদায় করতেছে, কেউ তো প্রতিবাদ করে নাই। বাংলাদেশিদের যখন মধ্যপ্রাচ্য থেকে বের করে দেয়, মালয়েশিয়া থেকে বের করে দেয়, তখন তো আপনি প্রতিবাদ করতে পারেন নাই। এই শামা ওবায়েদ কোথায় থাকে যখন বাংলাদেশে নারীদের ধর্ষণ করে, মানসিক রোগী করে, অসুস্থ করে, তারপর কাজের গৃহকর্মীদের এই বাংলাদেশে সৌদি আরব পাঠিয়ে দেয়? তখন কোথায় থাকেন এই শামা ওবায়েদ নামের নাটোরের বনলতা সেন? তখন আপনার মনে পড়ে না? আপনার দেশের অবৈধ নাগরিকদের একটা সুযোগ দিয়েছে দেশে ফেরত নেয়ার, আপনি সেটা না নিয়ে তাল বাহানা করতেছেন। এটা তো একটা টোটালি বাটপারি। এগুলো সারা পৃথিবী বুঝে। বাংলাদেশের আজকে যদি পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী ক্ষমতায় না বসতো, বিজেপি ক্ষমতায় না আসতো, মমতা ব্যানার্জির বিদায় ঘন্টা না বাজতো, আমরা অনেক ভণ্ডদের চিনতে পারতাম না। বাংলাদেশের বামপন্থীরা হলো 1 নম্বর ভণ্ড, তার চেয়ে বড় ভণ্ড বাংলাদেশে মানবাধিকার কর্মী এবং যারা মুসলমান দাবিদার, তারা প্রমাণিত ভণ্ড, বদমাস, মুনাফেক, বাটপার, জাতে মাতাল, তালে ঠিক, জামালপুরা বাংলা সব। ডিমের হালি 3টায় কিনে 5টায় বেছে, 5টায় কিনে 3টায় বেছে, তাই তারা এগুলো বলতেছে। আপনি এখন নিয়ম নীতি, আন্তর্জাতিক নিয়ম নীতি দেখাচ্ছেন, বার্মার সাথে কেন দেখেন না? আরে ভাই, ভারত এত শক্তিশালী, পৃথিবীর 3 নম্বর অর্থনীতি, পৃথিবীতে শক্তিশালী তার সামরিক অবস্থান, আয়তনে বড়, আপনি তার সাথে পাঙ্গা নিতেছেন। আর বার্মার মতো দুর্বল দেশের বেলায় গেলে আপনার বিসি কাঁধে উঠে যায় কেন? সেখানে টু শব্দটি কেন করেন না? দালমে কুস্ত কালা হায়, খোঁঠা কুদে পাঠার জোরে ওঠে, পাঠা কুদে খোঁটার জোরে, সেটা কিন্তু আমরা বুঝি। বাংলাদেশ কার খোঁটায় এখন লড়তেছে সবাই জানে, আমরাও জানি। এখন কোথায় বাংলাদেশের বুদ্ধিজীবীরা?
এখন কোথায় বাংলাদেশের মানবাধিকার কর্মীরা? এখন কোথায় ফেলানির চাচা, মামা, খালু, ভাতিজারা? এখন তারা কোথায় যারা বলে সীমান্তে গুলি করে মেরে ফেলে? সীমান্তে তো এখন গুলি করতেছে না, আপনার দেশের জনগণ পাঠিয়ে দিচ্ছে। নিতে এত আপত্তি কেন? কারণ আপনি জামাল বীরে পাগলা। কারণ 1 কোটি মানুষ ওইখানে খাইতেছে, হাঁটতেছে, মুততেছে, বাচ্চা পয়দা করতেছে, আবার পাশাপাশি প্রতিদিন 500 কোটি টাকা পাঠাইতেছে। এত আরামের জিনিস কেউ ছাড়ে? সেই জন্য শামা উবায়দ এগুলো বলতেছে। ধন্যবাদ। বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলোর বড় রকমের মিছিল আর শোডাউন আরো বাড়বে এমন শঙ্কার কথা জানিয়ে সরকারকে গোপন প্রতিবেদন দিয়েছে পুলিশ সদর দপ্তর। সরকারের কাছে গত 6 জুন পুলিশ সদর দপ্তর থেকে এ বিষয়ে জমা দেওয়া একটি প্রতিবেদন আমাদের হাতে এসেছে, যেখানে সরকারকে সতর্ক করে 10টি সুপারিশও করা হয়েছে। রিপোর্টটিতে বলা হয়েছে, আওয়ামী লীগের পদধারী নেতারা দেশে ফিরে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে রাজনীতিতে ফিরছে। রিপোর্টটিতে আওয়ামী লীগের 5 বড় নেতার ব্যাপারে নজরদারি বাড়ানোর সুপারিশ করা হয়েছে, যারা এরই মধ্যে জামিনে আছেন। এমন আলোচনার মধ্যে নতুন খবর হলো, আওয়ামী লীগের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য আন্তর্জাতিক সমর্থন জোরদার করা বা কূটনৈতিক তৎপরতা বাড়াতে বেশ কোমর বেঁধে নেমেছে দলটি। ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া সহ পশ্চিমা বিশ্বের গুরুত্বপূর্ণ সংস্থা ও প্রতিনিধির সাথে বৈঠক করা শুরু করেছে দলটির দায়িত্বপ্রাপ্ত নেতারা। সবশেষ ইউরোপীয় পার্লামেন্টের সদস্য বিলি ক্লেহারের সঙ্গে বৈঠক করেছেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও নেতারা। তার একদিন আগে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির নেতারা। দলটির নেতারা বলছেন, দেশে ফেরার নীরব প্রস্তুতির বড় একটি অংশ হিসেবেই তারা এই আন্তর্জাতিক তৎপরতা বাড়িয়েছেন। গত 19 মে ভারতের 3টি সংবাদ মাধ্যমে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ইমেল সাক্ষাৎকার ছাপা হয়েছিল। ওই সাক্ষাৎকারগুলোতে তিনি প্রথমবারের মতো বাংলাদেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার কথা বলেন। কিন্তু একদিকে সরকার নির্বাহী আদেশে তার দলের কার্যক্রম নিষিদ্ধ আছে, অন্যদিকে তার উপর ঝুলছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া ফাঁসির দণ্ড। এমন পরিস্থিতিতে ভারতীয় সাংবাদিকদের প্রশ্ন ছিল, তিনি যে ফিরবেন বলছেন সেটি কিভাবে? আনন্দবাজার পত্রিকাকে শেখ হাসিনা বলেছিলেন, তিনি এবং তার দল আওয়ামী লীগ আরো সংগঠিত হয়ে শক্তিশালী হয়ে যে ফিরবে তার জন্য নীরবে প্রস্তুতি চলছে। সাংবাদিকদের পাল্টা প্রশ্ন ছিল, এই নীরব প্রস্তুতিটা ধরনটা কি রকমের? সেটার ইঙ্গিত পাওয়া যায় ওই 3টি ইমেল সাক্ষাৎকারে। মিলেনিয়াম পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন তিনি মাথা উঁচু করে ফিরবেন। দ্য হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন তার অনুপস্থিতির অর্থ তার নীরবতা নয়, কারণ তিনি কূটনৈতিক ও আন্তর্জাতিক পর্যায়ে মাথা উঁচু করে ফেরার জন্য কাজ করছেন। আওয়ামী লীগের একাধিক সূত্র বলছে, ইতিমধ্যে বড় রকমের কূটনৈতিক তৎপরতা শুরু হয়ে গেছে। দলের কয়েকজন সিনিয়র নেতাকে এর জন্য দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। এই দায়িত্বপ্রাপ্তদের একজন হলেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাবিবে মিল্লাত। জনাব মিল্লাত 7 জুন আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অনুযোগ ও উদ্বেগের কথা জানিয়েছেন। সূত্রগুলো বলছে, ওই বৈঠকে আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ সংকুচিত হয়েছে এবং আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণীত মামলা দেওয়া হচ্ছে। রোববার আয়ারল্যান্ডের কর্ক সিটি কাউন্সিলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। টাইমস অব বাংলাদেশের খবরে বলা হয়েছে, বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক, গণতান্ত্রিক ও আইন শৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন দিক তুলে ধরেন হাবিবে মিল্লাত। তিনি আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহারে আন্তর্জাতিক সহযোগিতা কামনা করেন এবং দলটির উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সমর্থন চান। একই সঙ্গে দেশে একটি অন্তর্ভুক্তিমূলক, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা ও সমর্থন কামনা করেন তিনি। আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে অবগত হয়ে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। তিনি পরিস্থিতির ইতিবাচক উত্তরণে গঠনমূলক সহযোগিতার কথাও জানান। 8 জন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও নেতারা বৈঠক করেছেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্য বিলি ক্লেহারের সঙ্গে। বৈঠকে তারা আওয়ামী লীগের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার, দেশে সুষ্ঠু রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠা এবং মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা চেয়েছেন। সোমবার আয়ারল্যান্ডের কর্কে অবস্থিত ক্লেটন
হোটেল সিলভার স্প্রিংসের লবিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আওয়ামী লীগের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত মামলায় গ্রেপ্তার হওয়া দলটির মন্ত্রী, সংসদ সদস্য ও নেতাকর্মীদের জামিনের বিষয়ে ইউরোপীয় পার্লামেন্টের সহযোগিতা কামনা করা হয়। আওয়ামী লীগের সূত্রগুলো বলছে, হাবিবে মিল্লাত, ইউরোপীয় পার্লামেন্টের সদস্য সিনথিয়া নিমুর্খ, আয়ারল্যান্ডের সংসদ সদস্য শেন মনিহান এবং কর্ক কাউন্টি কাউন্সিলর লর্ড মেয়র ফার্গাল ডেনিহির সঙ্গেও আলাদা বৈঠক করেছেন। বৈঠকগুলোতে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক চর্চা, রাজনৈতিক অধিকার এবং বিরোধী মতের উপর চাপের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। সংশ্লিষ্ট ব্যক্তিরা বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে টাইমস অব বাংলাদেশের খবরে বলা হয়েছে। দলটির নেতারা বলছেন, দলটির শীর্ষ কয়েকজন নেতার নেতৃত্বে আমেরিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, জার্মানি ও ফ্রান্স এবং কানাডার মতো শক্তিশালী পশ্চিমা দেশ এবং বিভিন্ন সংস্থার প্রধানদের সাথে এ মাসেই বৈঠক অনুষ্ঠিত হবে। এদিকে বাংলাদেশের গণমাধ্যম সহ রাজনৈতিক অঙ্গনে আওয়ামী লীগ ও শেখ হাসিনার ফেরা নিয়ে আলোচনা বেশ জোরদার হচ্ছে। বিশেষ করে প্রথমে চট্টগ্রাম, পরে নোয়াখালী ও কুমিল্লাতে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলোর বড় মিছিল ও শোডাউন ব্যাপক হারে বাড়ার পর এই আলোচনা চলছে সবখানে। পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে 6 জুন সরকারের শীর্ষ মহলে এ নিয়ে একটি প্রতিবেদন পাঠানো হয়েছে। প্রতিবেদনটি আমাদের হাতে এসেছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, আগামী 11 জুন শেখ হাসিনার কারামুক্তি দিবস। দিবসটিকে কেন্দ্র করে তারা বড় ধরনের শোডাউন করতে পারে। প্রতিবেদনটিতে পুলিশ 4টি পর্যবেক্ষণ দিয়েছে। তার মধ্যে একটি হলো, সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের প্রয়াত নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, তোফায়েল আহমেদ এবং একেএম রহমাতুল্লাহ জানা যায় যে জনসমাগম হয়েছে তাতে বোঝা যাচ্ছে দলটি বিপুল জনসমর্থন ফিরে পাচ্ছে এবং তারা সাংগঠনিকভাবে উজ্জীবিত হচ্ছে। আর এই উজ্জীবিত করার জন্য সবচেয়ে বেশি ভূমিকা রাখছেন দলটির সভানেত্রী নিজেই। সবশেষ পর্যবেক্ষণটি হলো, দলটির নেতারা দেশে ফিরে রাজনীতিতে সক্রিয় হচ্ছেন ব্যাপকভাবে। পুলিশের রিপোর্টে বলা হয়েছে, চলতি বছরের 1 জানুয়ারি থেকে 15 মে পর্যন্ত আওয়ামী লীগের পদস্থ 129 জন নেতা দেশে ফিরে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন। তাদের অনেকের জামিন পেয়ে রাজনীতিতে সক্রিয় হয়েছেন। পুলিশ রিপোর্টটিতে একটি ম্যাপ দিয়ে 16টি স্থান নির্দেশ করে সরকারকে বলেছে, এসব স্থানে সামনের কয়েকটি দিনে আওয়ামী লীগের তৎপরতা ব্যাপক হারে বাড়তে পারে। পুলিশের রিপোর্টটিতে এরই মধ্যে জামিনে মুক্ত হওয়া আওয়ামী লীগের 5 জন বড় নেতার রাজনৈতিক তৎপরতা নজরদারিতে রাখার সুপারিশ করা হয়েছে। এরা হলেন সাবের হোসেন চৌধুরী, আব্দুল লতিফ সিদ্দিকী, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সালাউদ্দিন মিয়াজি, ডক্টর শিরিন শারমিন চৌধুরী ও নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভী। সরকার একটি সূত্র বলছে, দেশে যে আওয়ামী লীগের তৎপরতা সেটিকে পুলিশ বা রাজনৈতিকভাবে হ্যান্ডেল করা সরকারের জন্য অনেক সহজ, কিন্তু আন্তর্জাতিক মহলে এমনিতেই বিগত নির্বাচনটি অন্তর্ভুক্তিমূলক না হওয়া নিয়ে অনেকের আপত্তি আছে। কমনওয়েলথ ও ইউরোপীয় ইউনিয়ন সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আমল থেকেই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়টি নিয়ে কড়া আপত্তি ছিল। বিষয়টি নিয়ে তারা নির্বাচনের আগে বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীন বিএনপি সহ একাধিক পক্ষের সাথে তখন বৈঠক করেছিল। এখন আওয়ামী লীগের এই কূটনৈতিক তৎপরতা শুরু হওয়ায় বিষয়টি সরকার উপর মহলকে ভাবিয়ে তুলেছে। বিশেষ করে বাংলাদেশের আইন শৃঙ্খলা ও মানবাধিকার পরিস্থিতির উন্নতি না হওয়ায় সরকার এই চিন্তা আরো বাড়াচ্ছে। গত মাসের শেষ দিকে অন্তর্বর্তী সরকার আমলে আটক 4 সাংবাদিকের মুক্তির চেয়ে বাংলাদেশের আইনমন্ত্রী আসাদুজ্জামানকে চিঠি দিয়েছে সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করা আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট বা সিপিজে। সরকার তরফে কোনো সদুত্তর না পাওয়ায় বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলেও চিঠি দেওয়ার কথা ভাবছে সংস্থাটি। এখন দেখার বিষয়, আওয়ামী লীগের দেশীয় তৎপরতার সাথে বিদেশি তৎপরতা বাড়ায় পরিস্থিতি কোন দিকে মন নেয়। এখন এ পর্যন্ত, সবাই ভালো থাকুন। বাংলাদেশের উত্তরাঞ্চলে ভারত বাংলাদেশ সীমান্তে অনেক মানুষকে ভারতীয় কর্তৃপক্ষ বাংলাদেশে পুশিন করার চেষ্টা করছে। দরিদ্র অসহায় পরিবারকে আমরা দেখছি যে 2 সীমানার মাঝখানে আপনার অপেক্ষা করছে। এটা অত্যন্ত একটা করুণ পরিস্থিতি। কিন্তু আমরা কি চিন্তা করে দেখেছি এই পরিস্থিতিটার জন্য আসলে কারা দায়ী, কে দায়ী? দেখুন, প্রথম একটা কথা হলো যে এই মানুষগুলি কারা? এরা কি বাংলাদেশি? এরা কি ভারতীয়?
ভারতের সরকার বিভিন্ন সময় বলেছে এরা বাংলাদেশি। ভারত যেটা করে, বাংলাদেশ থেকে যেসব হিন্দু চলে যায় ভারতে তাদেরকে কষ্টে সৃষ্টে সহ্য করে, কিন্তু মুসলমান গুলাকে নিয়ে তাদের মাঝে মাঝে তারা আর সেগুলা সহ্য করতে চায় না। সহ্য করে এখন পর্যন্ত, তো যে সেভাবে পুশিন করে নাই, পুশিন খেলাধুলাই চলছে, কিন্তু দরিদ্র মানুষের কিন্তু মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। এই মানুষগুলো বাংলাদেশি, এটা বাংলাদেশ সরকারের কোনো দেশের, বাংলাদেশের কোনো কোনো সরকার এই পর্যন্ত স্বীকার করে নাই। তারা নানান সরকারি কথাবার্তা বলে যে চেক করতে হবে, পাসপোর্ট দেখতে হবে, জন্মস্থান কোথায় দেখতে হবে, কিন্তু মোটা দাগে আমরা যেটা জানি, আমি একটু বেশি জানি কারণ আমি তো পররাষ্ট্র মন্ত্রণালয়ে দক্ষিণ এশিয়ার ডেস্ক যেটা, এটাতে আমি অনেকদিন কাজ করেছি। মোটা দাগে বলা যায় যে এরা বাংলাদেশি। এবার কিন্তু বিএনপি সরকার বলেছে যে বাংলাদেশি হলে তারা ফেরত নিবে। এটা অন্তত এক ধরনের আমি বলবো যে বাংলাদেশের তরফ থেকে সবচেয়ে দায়িত্বশীল কথা বলা যাবে। এর আগে কিন্তু আমরা কোনো সরকার, আওয়ামী লীগ, বিএনপি, কোনো সরকারের সময় আমরা স্বীকারই করি নাই যে এগুলো বাংলাদেশি নাগরিক। আপনাদের মনে আছে কি না 1994-95 সালের দিকে যখন আমাদের একজন খুব চৌকস পররাষ্ট্র সচিব ছিলেন মুস্তাফিজুর রহমান, উনি, আমার এখনো মনে আছে, আমি শুনেছি উনি বিবিসিতে সাক্ষাৎকার দিলে এই কথাই বলতেন যে যেখানে ভারতের এবং বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা সমান, অর্থাৎ দুই দেশেরই অর্থনীতি একই রকম, সেখানে বাংলাদেশ থেকে মানুষ ভারতে যাবে এটা ঠিক যুক্তিযুক্ত না। হ্যাঁ, কথাটা তো ঠিক, এটা যুক্তিযুক্ত না, কিন্তু তারপরেও কিন্তু সত্য কথা হলো যে কিছু মানুষ যায়, অনেক মানুষ যায়, এবং শুধু যে হিন্দুরা যায় তা না, মুসলমানরাও যায়। কত বাংলাদেশে আপনার ভূমিহীন মানুষ আছে, হ্যাঁ, নদী ভাঙ্গন থেকে উৎখাত হওয়া মানুষ আছে। এছাড়াও বিভিন্ন ধরনের সংযোগের কারণে কিন্তু মানুষ যায়, দরিদ্র মানুষ। এই মানুষগুলিকে ভারতের হিন্দুরাই কিন্তু আবার বাসা বাড়িতে চাকরি দেয়, যেটা আমরা ইদানিং দেখেছি। চিন্তা করেন, ভারত থেকে যদি হিন্দুরা বাংলাদেশে আসে, এইভাবে দরিদ্র হিন্দুরা, বাংলাদেশের মুসলমানরা তাদের আর যাই করুক, বাসা বাড়িতে কিন্তু চাকরি দিবে না। আমরা কিন্তু এই ভারত উপমহাদেশের এই যে ছুতমার্গ নিয়ে যেগুলা ভাবি, যে এগুলাকে সাম্প্রদায়িকতাও বলা যায়, যে সাম্প্রদায়িক ঘৃণা, একজন আরেকজনকে কত ঘৃণা করে, সেই দিক থেকে কিন্তু মুসলমানরা এখন অনেক এগিয়ে গেছে। তারা কিন্তু ভারত থেকে যদি কোনো হিন্দু এইভাবে আসে, দরিদ্র হিন্দু, বেশিরভাগ মুসলমান, অন্তত বাস্তব অবস্থা চিন্তা করলে আমরা বুঝতে পারি যে বাসা বাড়িতে অন্তত চাকরি দেবে না, অন্য কোথাও চাকরি দিলেও দিতে পারে। যা হোক, বাস্তবতাটা হলো অত্যন্ত রূঢ়। সেটা হলো যে বাংলাদেশেরই মুসলমানেরা ভারতে গেছে জীবিকার সন্ধানে, জীবন ধারণের সন্ধানে। আর যাবে না কেন? আপনারা চিন্তা করেন না যে এই যে ছোট্ট একটা ভূমি আমাদের, সেখানে এতগুলো মানুষ, উপচে তো পড়বেই, এত মানুষ আমরা হতে দিয়েছি, যেই দেশে পৃথিবীতে আর কোথাও কিন্তু এইরকম ভূমি নাই। সিঙ্গাপুরের কথা বলতে পারেন, হংকং এর কথা বলতে পারেন, ছোট ছোট জায়গা, অনেক মানুষ, ঠিক আছে, কিন্তু এই যে একটা দেশ হিসাবে ব্যাপক, হ্যাঁ, যে একটা দেশের সমপরিমাণ জায়গায় বাংলাদেশে যে পরিমাণ মানুষ বসবাস করে, পৃথিবীর আর যে কোনো দেশ আপনি নেন, এমনকি ভারতও নেন, সেখানে দেখবেন যে জনসংখ্যার ঘনত্বে 4/1 3/1, অর্থাৎ বাংলাদেশের যেই জমি পৃথিবীর স্ট্যান্ডার্ডে ধরলে এখানে যদি 4 কোটি মানুষ হয়, সেটাও কিন্তু একটা ঘনবসতিপূর্ণ দেশ হিসাবে আপনাকে বিবেচনা করতে হবে। 4 কোটি মানুষ হলে, অর্থাৎ আমরা যখন এখন ইউরোপের দেশগুলোকে ঘনবসতিপূর্ণ দেশ বলি, যেমন ইতালি, জার্মানি, ফ্রান্স, এগুলো মোটামুটি একটা ঘনবসতিপূর্ণ দেশ হিসাবে পরিচিত বিশ্বের মধ্যে। কিন্তু সেই তুলনায় আপনার বাংলাদেশে, ইতালিতে জনসংখ্যা এখন কত? 6 কোটি ধারণা করছি। ইতালি বাংলাদেশের 2.5 গুণ বড়। জাপানে একটু জনসংখ্যা বেশি, এখন তো কমে গেছে। জাপানও বা ইতালির সমান, বাংলাদেশের 2.5 গুণ। কিন্তু জাপানের জনসংখ্যা কত? 10 কোটি এখন, হয়তো আমি আন্দাজ করে বলছি, আমি আসলে এই লেকচার দেওয়ার আগে এটা দেখিনি। আপনি যদি জাপানের সাথেও তুলনা করেন, বাংলাদেশে কিন্তু 4 কোটি মানুষই কিন্তু স্ট্যান্ডার্ড হয়, অর্থাৎ জাপানের যে জনসাধারণের ঘনত্ব, বাংলাদেশে 4 কোটি মানুষ হলে সেই ঘনত্ব হবে, প্লাস মাইনাস কিছু কম বেশ হতে পারে।
এই রকম একটা দেশে আপনি যদি 18 কোটি 20 কোটি মানুষ আপনি আপনি তৈরি করেন, হ্যাঁ, সেখানে তো মানুষ যাবেই। এই বাস্তবতা আমরা মানতে চাই না। আমরা ওই বিভিন্ন যুক্তি দেখাই, যুক্তি দেখানো সহজ, কিন্তু যে দুর্ভাগারা দেশ ছাড়ে দারিদ্র্যের কারণে, অন্য দেশে গিয়ে কাজ করে, নির্মাণ শ্রমিক হিসাবে, বাড়ি ঘরের, হ্যাঁ, জি চাকরের চাকরি করে, চিন্তা করেন ওই মানুষগুলোকে যখন আবার এই দেশে পাঠানো হয়, পাঠানোর জন্য এই যে পুশ ইন করা হয়, আমরা পুশ ব্যাক করার চেষ্টা করি, এই মানুষগুলো কতটা অসহায়, কতটা অভাগা। আমরা এই মানুষদের ভাগ্যটাকে ভালো করার জন্য কি কিছু করতে পারি? হ্যাঁ, করতে পারি। আমরা এদেরকে সব, হ্যাঁ, সরকারিভাবে ভারতকে যদি জেনুইনলি প্রস্তাব দেওয়া হয় যে দাও, আমরা নাগরিকত্ব চেক করি, সেটা যদি আসলে চাতুর্যের মাধ্যমে না হয় বাংলাদেশের তরফ থেকে, সেটা দুই পক্ষ যদি চেক করে, যদি দেখা গেল যে 20 লাখ মানুষ পেয়ে গেল, মুসলমান এবং বাংলাদেশি একসাথে 20 লাখ মানুষকে, বা 2-1 বছরের মধ্যেও 20 লাখ মানুষকে বাংলাদেশ নেয়ার মতো অবস্থায় আছে। আমরা তো রোহিঙ্গাদের কথা জানি, এবং রোহিঙ্গাদের নিয়ে আমরা অনেক বড় সমস্যায় আছি। এই 20 লাখ মানুষ হয়তো ওদের কারো কারো বাড়ি ঘর আছে বলেও বোঝা যায়, কারণ ওরা সীমান্তে যেসব কথাবার্তা বলে, ইন্টারভিউ যেগুলো শুনি আমরা, তাদের বাড়ি ঘরও আছে। তারপরেও কিন্তু আমরা এদেরকে নেওয়ার জন্য প্রস্তুত না। তবে আমি মনে করি যে জেনুইনলি আমাদের নিয়ে নেওয়াই ভালো, যদি এগুলো বাংলাদেশের মানুষ হয়। ভারত এইভাবে পুশ ইন করবে, এটা তো আমাদের জন্য মর্যাদাকর না। কিন্তু গল্পটা কি এরকম হওয়ার কথা ছিল? গল্পটা তো ভিন্ন হইতে পারত। কি রকম? ঠিক আছে, মুসলমান হিন্দু এই এই দুই শ্রেণীর জন্য দুইটা দেশ তৈরি করেছে, এখানেও আমার কিন্তু খুব কথা আছে। আপনি দুই শ্রেণী, হিন্দু মুসলমান, যখন আপনি দুই ধর্মের মানুষের জন্য দুটা দেশ বানালেন, এবং আপনি দেখলেন যে প্রতিটা দেশে, অর্থাৎ দুটো দেশেই কিন্তু অন্য ধর্মের অনেক মানুষ রয়ে গেছে, এই মাইনরিটিদের কথা কি সবার আগে ভাবা উচিত ছিল না? মনে করেন যে বাংলাদেশ বা পাকিস্তানের মুসলমানদের, ভারতে যে মুসলমানরা রয়ে গেছে, তাদের কথা সবার আগে ভাবা উচিত ছিল না? ঠিক একইভাবে ভারতেরও পাকিস্তানের যে, বা পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তানে যেসব হিন্দু রয়ে গেছে, তাদের কথা সবচেয়ে বেশি ভাবার কথা ছিল না? আপনার এই ভাবনাটা যদি আপনি বাস্তবে রূপান্তরিত করতে চান, তাহলে আপনাকে রাষ্ট্র করতে হবে ধর্মনিরপেক্ষ। অর্থাৎ আপনি একবার স্বাধীন হয়ে গেছেন, বিভক্ত হয়ে গেছেন, আপনি আর রাষ্ট্রকে হিন্দু মুসলমানের রাষ্ট্র হিসাবে দেখবেন না। জিন্নাহ সাহেব কিন্তু এটাই বলেছিলেন, যে পাকিস্তান করার পর উনি কিন্তু এইটাই করেছিলেন। কিন্তু জিন্নাহ সাহেব কি সেটা ধরে রাখতে পেরেছিলেন? জিন্নাহ সাহেব তো 1-1.5 বছর পরে মারাই গেলেন। পরবর্তীতে পাকিস্তান হয়ে গেল ইসলামিক রিপাবলিক, আর বাংলাদেশ স্বাধীন হয়ে বাংলাদেশ হয়ে গেল আরো অনেক বেশি সাম্প্রদায়িক। পাকিস্তানের চেয়ে অনেক বেশি সাম্প্রদায়িক কিন্তু বাংলাদেশ। এটা আপনারা আবার বুঝতে চেষ্টা করেন না। আপনারা ভাবেন যে পাকিস্তানে জঙ্গি আছে বা পাকিস্তান, না, আসলে জিনিসটা ঠিক না। পাকিস্তান যারা শাসন করে তারা অসাম্প্রদায়িক, তারা ধর্মকে ব্যবহার করে, তারা কন্ট্রোল করে, তারা জানে কতটুকু ব্যবহার করতে হবে, কতটুকু কন্ট্রোল করতে হবে। কত জঙ্গি আমার এই বছর লাগবে, আমার এই বছর 10,000 জঙ্গি লাগবে, আমি 10,000 জঙ্গিকে মাঠে ছাড়বো, বাকিগুলাকে কিন্তু পিষে মেরে ফেলবো। এই হলো পাকিস্তানের নীতি। আমরা কি বাংলাদেশে সেই ধরনের অবস্থা করতে পেরেছি? পারি নাই। আমরা কি করলাম? বাংলাদেশে আপনার একের পর এক মৌলবাদীদের বাড়তে দিলাম। মৌলবাদীরা, মাহমুদুর রহমানের কথা ধরেন, বাংলাদেশের এক নম্বর জঙ্গি। আমি মনে করি যে ব্যক্তিগত স্যাক্রিফাইস মাহমুদুর রহমান এই জঙ্গিবাদের জন্য যা করেছে আওয়ামী লীগ সরকারের সময় জেলে টেলে গিয়ে, তার তো স্যাক্রিফাইস অনেক বেশি একজন জঙ্গি হিসাবে। মাহমুদুর রহমান কি বলে যে ভারতে মুসলমানদের পিষে ফেলতেছে। এইটা কিন্তু বাংলাদেশের সব জঙ্গির একই কথা। বাংলাদেশের মূল জঙ্গিবাদের এইটা একটা আপনার এই জিনিসটা, যে ভারতে মুসলমানদের পিষে ফেলতেছে। হ্যাঁ, কিছু ঘটনা ঘটে, আমরা দেখি যে জোর করে গরু খাওয়াচ্ছে, গরু যদি ফ্রিজে থাকে সেখানে আপনার কাউকে মেরে ফেলছে, এগুলো কিছু কিছু ঘটনা ঘটেছে। কিন্তু বাস্তবতা হলো যে ভারতে আপনার 1947 সালে যে পরিমাণ মুসলমান ছিল, অর্থাৎ দেশ ভাগের পর, সেটা আজকে কিন্তু তার 3-4 গুণ। ভারতে এখন মুসলমান সরকারি হিসাবেই দেখা যায় 22 কোটি, যদিও ভারতে সর্বশেষ আদমশুমারি হয়েছিল 2011 সালে। এটা কেউ 30 কোটি পর্যন্ত মনে করে। যেখানে 1947 সালে দেশটা ভাগ হয়ে যাওয়ার পরে ভারত পাকিস্তানে, ভারতে মুসলমান ছিল 8 কোটি।
আমার এই সংখ্যা কিছু ভুল হতে পারে, বাট মোটা দাগে হিসাবগুলো ঠিক আছে। আপনি শতাংশ হিসাবেও যদি ধরেন, ভারতে মুসলমানের সংখ্যা ক্রমাগত বেড়েছে, কিন্তু আবার বড় বড় মুসলমানরা দেখেন বড় বড় পজিশনে গেছে, রাষ্ট্রপতি হয়েছে 2 জন, তারপরে আপনার এই যে বড় বড় নায়কগুলা, সিনেমা মুভি স্টার, শাহরুখ খান, আমির খান, তারপরে আরো তো একটা নাম মনে আসছে না, সালমান খান, কত খান। হ্যাঁ, এই ছেলেগুলা চিন্তা করেন তো, এদের যদি বাংলাদেশে বা পাকিস্তানে জন্ম হইতো, এরা কি হইতো? বড় জোর সাকিব খান বাংলাদেশে, তাই না? আমরা এই যে দেশ ভাগের পরে ভারতে মুসলমানদের কিন্তু আমরা অনেক উন্নতি দেখি। এই যে কিছুদিন আগে ভারত পাকিস্তানের যুদ্ধ হলো, সেখানে আমরা দেখেছি যে একটা মুসলমান মহিলা সেখানে তাদের সেনাবাহিনীর কিন্তু মুখপাত্র হিসাবে সে টেলিভিশনে সাংবাদিকদের ব্রিফ করছে। সেখানে মুসলমান রাষ্ট্রপতি হয়েছে। বিপরীতে পাকিস্তান কি করেছে, বাংলাদেশ কি করেছে? আমরা বাংলাদেশের হিসাবটাই যদি নেই, পাকিস্তানের হিসাবটা কিন্তু আরো করুন। বাংলাদেশে 1972 সালে কত হিন্দু ছিল, আজকে কত হিন্দু? 72 সালে 18-22%, বিভিন্ন জন বিভিন্ন হিসাব দেয়। হিন্দুরা একটু বেশি করে বলে, আমরা একটু কম করে বলি, বাট আমরা যদি 18% ধরে নেই 1972 সালের বাংলাদেশে মুসলমান, 18%, এর মধ্যে তো মুক্তিযুদ্ধের সময় তো অনেকে চলে গেছে, তারপরে আজকে সেটাকে আমরা 7% বলছি। তার মানে দেখেন এই সংখ্যাটা যে কমে গেল। ধরে নিলাম তর্কের খাতিরে ভারতে মুসলমানরা অত্যাচারিত হয়, আমি মাহমুদুর রহমানের কথাটাই ধরে নিলাম। যদি ভারতে মুসলমানরা অত্যাচারিত হয় বা যে পরিমাণ অত্যাচারিত হয়, সেই পরিমাণ অত্যাচারিত হয়ে যদি 47 সাল থেকে 1926 সালে এসে ভারতে মুসলমান জনসংখ্যা 3 গুণ হয়ে যেতে পারে, তাহলে আমরা যদি বাংলাদেশে হিন্দুদের সেই পরিমাণ অত্যাচার করতাম, মানে তার চেয়ে বেশি অত্যাচার না করতাম, তাহলে আমাদের এখানে হিন্দুরা দ্বিগুণ হয়ে যাওয়ার কথা ছিল না? অর্থাৎ 18% যেটা ছিল সেটা 36% হয়ে যাওয়ার কথা ছিল না? সেটা কি হয়েছে? উল্টো দেখা যায় যে এরা সব দেশ ত্যাগ করে চলে গেছে। এবং একটা মানুষ কত কষ্টে, একটা পরিবার বা একটা সমাজ, একটা সোসাইটি, একটা ধর্মীয় সম্প্রদায় কত কষ্টে নিজ ভূমি ছাড়ে, এটা কিন্তু আবার মুসলমান জঙ্গিদের কোনোদিন বুঝতে পারবে না। এতটা নিষ্ঠুর একটা শ্রেণী এই জঙ্গিবাদ, জঙ্গি শ্রেণীটা। একদিক থেকে তো হিন্দুদের আমরা বিতাড়িত করেছি, আর অন্যদিকে সারাক্ষণ কিন্তু আমরা এই কি বলে গাজওয়াতুল হিন্দ, অর্থাৎ হিন্দুস্তান দখল করার জন্য আমরা কিন্তু প্রস্তুত হয়ে আছি। এবং আমরা মনে করি যে হিন্দুরা কাওয়ার্ডলি, ওরা ভয় পায় মুসলমানদেরকে। এই যে আত্মঘাতী জঙ্গি নাসির উদ্দিন দেখলাম যে কয়দিন আগে সীমান্তায় গিয়ে আপনার করছে, সে ডেমনস্ট্রেশন করতেছে যে সে ভারত দখল করবে, অর্থাৎ ভয় দেখাচ্ছে এই পুশিনের বিরুদ্ধে। কিন্তু এগুলা কি বাস্তবতা নির্ভর? আপনি এত ভারত ঘৃণা করবেন, ভারত হিন্দু ঘৃণা ছড়াবেন, ভারতকে ঘৃণা করবেন, তো ভারত যদি সেটার প্রতিক্রিয়া হিসাবে এই যে আপনার ভারতে বাংলাদেশি মুসলমানদের খুঁজে পাচ্ছে, এগুলোকে পুশিন করছে, এটাকে আপনি আপনার যে আচরণ বাংলাদেশের মানুষের, তার বিপরীতে আপনি এটাকে কিভাবে আপনি বিচার করবেন? ভারত কি ন্যায়সঙ্গত কাজ করছে নাকি অন্যায় কাজ করছে? আপনি সারাক্ষণ জঙ্গিবাদ করবেন, ভারত তো সেই অনুযায়ী কোনো প্রতিক্রিয়া দেখা নাই। এখন শুনছি যে ভারত নাকি সিরিয়াস, এদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিবে। কিন্তু আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে বিষয়টা তো এরকম হওয়ার কথা ছিল না। ভাগ হয়ে গেছে, আর আমরা এই ঘৃণাটা জীবিত না রাখি, তাহলে কি হতো? দেখতেন যে 2 দেশে মানুষ অনেক চলাচল করছে, কারণ তো অনেকের আত্মীয় স্বজন অনেক আছে। পাকিস্তানে তো মোটামুটি পাকিস্তান যারা গড়েছে এরা তো সব ভারত থেকে গেছে, পাকিস্তানের সব নেতা, জিন্না থেকে শুরু করে মোটামুটি সবগুলা, এই যে সর্বশেষ পারভেজ মোশাররফরাও কিন্তু আপনার দিল্লি থেকে যাওয়া মুসলমান। এইভাবে মানুষ আসা যাওয়া করতো। মুসলমান জঙ্গিরা যদি এই পাকিস্তান আর বাংলাদেশ 2টা রাষ্ট্রকে দখল করে না নিত, বা যেই পরিমাণ ঘৃণা মুসলমান জঙ্গিরা ছড়ায় সেই পরিমাণ ঘৃণা না ছড়াতো, হ্যাঁ আপনি বলতে পারেন বিজেপি পার্টি হিসাবে আমি অ্যাপ্রুভ করি না, কিন্তু বিজেপি তো ভারত গত 10-15 বছর শাসন করছে, 8-10 বছর, অনেক বছরই শাসন করছে। মাঝখানে কংগ্রেস ছিল, তার আগে অটল বিহারী বাজপেয়ী ছিলেন প্রধানমন্ত্রী, তারপরে নরেন্দ্র মোদী সাহেব প্রধানমন্ত্রী হলেন। এই যে আমরা যে তাদের 15-20 বছর বিজেপিকে ভারত শাসন করতে দেখেছি,
তাদের কোনো কিছু আমি আসলে তারা যেভাবে কথাবার্তা বলেন সেগুলো আমি অনুমোদন করছি না, একেবারেই করি না, কারণ আমার রাজনীতিতে এই ধরনের কথাবার্তা নাই। কিন্তু এই বিজেপির শাসন আমলে তো আমরা দেখি না যে কোনো ভারতীয় মুসলমান বাংলাদেশে চলে এসে আপনার মায়ের ভয়ে অত্যাচারিত হয়ে পাকিস্তানে চলে গেছে, একটা উদাহরণও কিন্তু নাই। আমরা যদি আমাদের মৌলবাদীরা যদি বিজেপির পর্যায়েরও মৌলবাদী হতো, তাহলেও কিন্তু আমাদের মধ্যে এতটুকু সুসম্পর্ক থাকতে পারতো যে এই যে আজকে যে মুসলমানগুলাকে পুশিন করার কথা বলা হচ্ছে ভারতের তরফ থেকে, এগুলাকে ভারত কিন্তু পুশিন করতো না। যুক্তি কি তাই বলে না? শেখ হাসিনা সরকারের সময় তারা তো অনেক কষ্টে কিন্তু এদেরকে সহ্য করছে, পুশিন করে নাই। যদিও তাদের অভ্যন্তরীণ রাজনীতিতে এটা প্রচুর ডিমান্ড ছিল, আসাম টাসামে করে নাই। কারণ হলো যে শেখ হাসিনার সময়ে অন্তত ভারত এটুক বুঝতো যে অফিসিয়ালি শেখ হাসিনা সরকার বা বাংলাদেশ সরকার এক ধরনের সাম্য, অর্থাৎ প্রতিটা ধর্মের মানুষের প্রতি, হিন্দু মুসলমানের প্রতি, সেটা তারা অন্তত কাগজে সংরক্ষণ করে। আমাদের যে বিএনপি কিংবা আর জামাত আছে, তারা তো সেটা করে না। তাহলে এই যে মানুষগুলা আজকে এতটা আপনার দুর্ভোগের শিকার হচ্ছে বা এদেরকে পুশিন করলে বাংলাদেশ তো আসলে ঠেকাতে পারবে না। নাসির উদ্দিন পাটোয়ারি যেটা দেখাচ্ছে, এটা এখন অবশ্য বাংলাদেশ অনেক মুসলমান মনে করে যে এটা সম্ভব, নাসির উদ্দিন পাটোয়ারিরা সীমানায় চলে গেলে ভারত ভয় পেয়ে পালিয়ে যাবে। সেরকম একটা ডেমনস্ট্রেশন হওয়া উচিত। আমরা দেখতে চাই ভারত পালিয়ে গেছে, তাহলে তো আমরা আবার নাসির উদ্দিন পাটোয়ারিকে সমর্থন করা শুরু করব। বাস্তবতা তো তা না। আমি যে কথাটা বললাম, আপনারা যদি আমার কথা অযৌক্তিক কিছু পান, আপনারা আমাকে জানাবেন, কারণ কমেন্টগুলো আমরা পড়ি। আমি যেটা দেখি যে এই যে আজকে এতগুলা মানুষের জীবন আপনার এত বড় দুর্যোগ নেমে এসছে, যদি সত্যি সত্যি এদেরকে পুশিন করা হয়, কত বড় আশঙ্কা এরা জীবন কাটাচ্ছে। এই মানুষগুলার এই জীবনের জন্য কিন্তু সম্পূর্ণরূপে বাংলাদেশের জঙ্গিরা দায়ী। আপনি মানেন বা না মানেন, এই যুক্তি, আমার এই যুক্তি আপনি খণ্ডাতে পারবেন না। জঙ্গি জিনিসটাই হলো অত্যন্ত নিষ্ঠুর একটা জিনিস। সে প্রথম কথা হলো যে সে তো সভ্যতা বিরোধী, সে নিজের দেশে দারিদ্র্য উৎপাদন করতে চায়। সে তো অন্য দেশের মানে অন্য ধর্মের মানুষকে ঘৃণা করবে কি? সে তো নিজের ধর্মের যারা অসাম্প্রদায়িক মানুষ তাদেরকেই মেরে ফেলে। আমরা দেখছি না অধ্যাপক জাফর ইকবালকে পেছন থেকে কল্লা কাটতে গেছে এরা? কোনো জঙ্গিকে কি কেউ কল্লা কাটতে যায়? কোনো অসাম্প্রদায়িক মানুষ, সেকুলার মানুষ যায় তো না। আমাকে এটার জন্য আপনারা গালিগালাজ করতে পারেন, আমার এইটাকে তত্ত্ব হিসাবেও বলতে পারেন। আমি যেটা দেখি সবকিছু বিশ্লেষণ করে, সেটা হলো বাংলাদেশের যত দুঃখ আছে তার জন্য 100% দায়ী হলো বাংলাদেশের মৌলবাদ। আমরা যে রাষ্ট্রটাকে মুক্তিযুদ্ধের চেতনায় একটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্র করতে পারলাম না, সেটাই কিন্তু বাংলাদেশের সব দুঃখের কারণ। এবং সেটা এই যে পুশব্যাক সংক্রান্ত যে অসংখ্য মানুষের জীবনে আপনার এত আশঙ্কা, এত দুর্যোগ নেমে আসছে, অন্তত দুশ্চিন্তা হিসাবে তো নেমে এসছে। বাস্তবে কখন কি হবে, আর যেগুলোকে সীমানায় জড়ো করা হয়েছে তাদের জীবনে তো দুর্যোগ হিসাবে নেমে এসছে। এই দুর্যোগের জন্য কিন্তু সম্পূর্ণরূপে বাংলাদেশের জঙ্গি, মৌলবাদী, স্বাধীনতা বিরোধীরা দায়ী। এরা যদি সমাজে না থাকতো, কোনোভাবেই আমরা কিন্তু এই ভারতের পক্ষ থেকে এই আচরণটা পেতাম না।